কাঠবাদাম, অরেঞ্জেস, কমলা টমলা খাওয়া যেতে পারে। আসলে অরেঞ্জের খাওয়ার চাইতে আমার কাছে মনে হয় যে সিভিট কিনে খাওয়া বেশি ফিজিবল নাকি। কমলার যে দাম, কমলার মালটার একটা মালটা 25 টাকা পড়ে, এগুলো খাওয়ার দরকার নেই। বরং আমার মনে হয় যে বাসায় সিভিট খাওয়ার প্র্যাকটিস চালু থাকা দরকার। প্রতিদিন দুটো করে, সকালে একটা রাতে একটা সিভিট খেলে পরে এটা অনেক কাজে দেবে ইনশাল্লাহ। আচ্ছা, ডিম 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 খুব ভালো জিনিস, ডিম খেতে হবে। হাঁসের ডিম হাঁসের ডিম হলে বেশি ভালো। আর এই বয়সে ছেলেবেলে তো দুটো করে ডিম খাওয়া দরকার প্রত্যেক দিন। এই যে যে বয়সের উদ্দেশ্যে কথা বলতেছি, 15 থেকে 21, দুটো করে ডিম খাবেন আপনারা। আমাদের এখন বয়স টয়স হয়ে গেছে, এখন আসলে খাইলেও চাইলেও পারি না, ক্ষুধা লাগে, খাইতে পারি না। আচ্ছা, গ্রিন টি, গ্রিন টি ভালো জিনিস, হ্যাঁ গ্রিন টি খুব ভালো জিনিস, এটা খাওয়া যেতে পারে। আচ্ছা, চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস করবেন। চিনি ছাড়া চা, চিনি ছাড়া কফি প্রথম প্রথম খারাপ লাগে, কিন্তু এখন আমার অভ্যাস হয়ে গেছে, ভালো লাগে এখন। চায়ের অরিজিনাল টেস্টটা পাওয়া যায়, এটা ভালো, খান। আচ্ছা, এবার মোটামুটি আমরা একটা লাইনে আসছি। এখন আমরা একটু দেখব বাইরের পড়া। তাহলে একাডেমিক পড়া নিয়ে কিন্তু একটা ভালো আলোচনা আমরা করে ফেলছি অলরেডি, ঠিক না? একাডেমিক পড়াশোনা নিয়ে একটা আলোচনা আমরা মোটামুটি করছি, বোঝা গেছে। এইটা অনুসারে ফলো করেন ইনশাল্লাহ, দেখবেন যে রেজাল্ট খারাপ হওয়ার কথা না নর্মালি। আচ্ছা, বাইরের পড়া দেখি আমরা একটু। বাইরের পড়া চাকরির ক্ষেত্রে একাডেমিক পড়াশোনার যে রেসিডুয়াল নলেজ সেটা লাগবে, এবং বাইরের কিছু জিনিস আপনাকে পড়তে হবে। সেই বাইরের পড়াটা চাকরির ঠিক আগে পড়লে লাভ হয় না, বুঝছেন? আমরা করি কি, আমরা সারা জীবন পড়ি না, যখন আমরা এই বাইরে মানে প্রতিযোগিতা চাকরির পরীক্ষা দেই, তখন আমরা এই সাধারণ জ্ঞান পড়া শুরু করি। সাধারণ জ্ঞান পড়ার তরিকা এটা না। এই যে দেখেন আমি লিখছি পলিমাটির মতো, আমার আব্বা খুব এই কথাটা বলে যে সাধারণ জ্ঞান হচ্ছে পলিমাটির মতো। পলিমাটি কি হয়? ওই পাহাড় থেকে আসে, এসে একটু একটু করে জমা হয়, অল্প 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 করে জমে 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 একটা উর্বর জমি হয়। পলিমাটি অল্প অল্প করে জমে। এই জন্য মানে প্রতিদিন একটু সাধারণ জ্ঞান পড়া দরকার, অল্প 10 মিনিট, বেশি না। হ্যাঁ, মানে সাধারণ জ্ঞানের একটা বই আপনারা কিনবেন, সাধারণ জ্ঞানের যে বিসিএস এর জন্য বই পাওয়া যায় বা বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানের বইটই মার্কেটে আছে। এই বইগুলা নিয়ে প্রতিদিন যদি 10 মিনিট একটু পড়েন, রাত্রে ঘুমানোর আগে মাথার কাছে থাকলো, ঘুমের আগে একটু 10টা মিনিট দেখলেন, ঘুমও ভালো হবে, আবার এটা আস্তে আস্তে পলিমাটির মতো জমা হবে। হ্যাঁ, সাম্প্রতিক দুনিয়া, আমার মনে আছে আমি তখন ক্লাস 7 না 8-এ পড়ি, তখন আব্বা আমাকে একটা কিনে দিছিল কারেন্ট অ্যাফেয়ার্স অ্যালবাম। মনে আছে আপনাদের? লম্বা একটা বই, মোটা একটা বই, লম্বা একটা বই, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যালবাম পাওয়া যায়, ওইটা একটা কিনে দিচ্ছে আব্বা। এবং আজকে যে আমি ইকোনমিক্সের বিভিন্ন বিষয় বুঝতে পারি বা ফিলোসফির বিভিন্ন বিষয় বুঝতে পারি, যদিও এটা আমার সাবজেক্ট না, আমি তো সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু এই যে ইতিহাসের বিভিন্ন বিষয়, ফিলোসফি, অর্থনীতির বিভিন্ন বিষয়, ওই যে ওই বইটা থেকে, ওই বইয়ের লাস্টে অনেক আর্টিকেল ছিল, রচনা, মানে ওইগুলো থেকে থেকে আমি এই বিষয়গুলো মানে বোঝা শুরু, মানে ওই সময় 7-8 আমি ওইটা পড়তাম, মাথার কাছে থাকতো, একটু 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 করে পড়তাম। এছাড়াও বাসায় আব্বু সবসময় ইয়ে নিত ছোটবেলা থেকেই, ওই 6-7 থেকেই দেখি যে প্রফেসর্স কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে একটা করে বের হইতো। হ্যাঁ, তারপর হচ্ছে এরকম কিছু থাকে না, প্রতি মাসে 10 টাকা করে, এবং আমি নিজেই কিনতাম মাঝে মধ্যে, নিজেই। ওই সময় 10 টাকা ছিল, 10 টাকা বা 15 টাকা ছিল, 10 টাকা ছিল, নিজেই আমি কিনতাম। মানে ইন্টারেস্ট ছিল আর কি, যে সারা পৃথিবীতে কি হচ্ছে একটু একটু জানি, ওটা আমি একটু একটু করে পড়তাম। ঠিক আছে, সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে যে একজন ভাই করছে যে কবে কে জন্মগ্রহণ করছে, এটা আমার ব্যবসার কি কাজে লাগবে, কবে কি জন্মগ্রহণ করছে, শুধু এইটা তো শুধু সাধারণ জ্ঞান না, অনেক বিষয় আছে সাধারণ জ্ঞানের। হ্যাঁ, সাধারণ জ্ঞানে অনেক বিষয় আছে, মানে শুধু কে কবে সাল মুখস্থ করাই তো না, সাল ছাড়া আরো অনেক জিনিস আছে না, সাল ছাড়া আরো আরো অনেক জিনিস তো আছে, ওগুলো ওগুলো লাগে কাজে, বিভিন্ন সময় কাজে লাগে। আচ্ছা, তাহলে সাধারণ জ্ঞান এইটা এটা মাথায় রাখতে হবে যে সাধারণ জ্ঞানটা পলিমাটির মতো। সাম্প্রতিক দুনিয়া এটাও পলিমাটির মতো জিনিস, এটাও অল্প 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 করে এটা মানে অর্জন করতে হয় আর কি, একবারে বেশি পড়ে লাভ নাই। হ্যাঁ, এটা অল্প অল্প করে পড়তে হয়। আর হচ্ছে জ্ঞান বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান বলতে যেমন হচ্ছে যিনি আর্টসের স্টুডেন্ট তাকেও সায়েন্সের কিছু বিষয় জানতে হবে, যিনি কমার্সের স্টুডেন্ট তাকেও আর্টসের কিছু বিষয় জানতে হবে, যিনি সায়েন্সের স্টুডেন্ট তাকেও আর্টস কমার্সের কিছু বিষয় তাকে জানতে হবে। মানে এই যে বিষয়গুলা, এগুলো পলিমাটির মতো, এগুলো গল্পের আকারে পড়তে হয়, সিরিয়াসলি মুখস্থ করার জন্য পড়ার এগুলো প্রয়োজন নাই, বা এগুলোকে পড়েও না। কিন্তু মানে অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কে একটা ওয়ার্কিং নলেজ কিন্তু আমাদের প্রয়োজন। আমি ডাক্তার, কিন্তু তাই বলে ফিলোসফির কোনো জ্ঞানই আমার থাকবে না, এটা আসলে হতে পারে না, এটা আসলে মানে কাম্য না, ঠিক না? কিছু ওয়ার্কিং নলেজ, ওয়ার্কিং নলেজ। আপনি কথার কথা, আপনি একজন বিবি এমবিএ কমপ্লিট করছেন, কমার্সে পড়ছেন, বিবি, কিন্তু তাই বলে ডাক্তারি সম্পর্কে নিজের শরীর সম্পর্কে আপনার একটু মৌলিক ধারণা থাকবে না, ওয়ার্কিং নলেজ থাকবে না, এটা হতে পারে না। তো যার কারণে এই যে ওয়ার্কিং নলেজটা, হ্যাঁ ওয়ার্কিং নলেজ এবং দুনিয়া এবং সাধারণ জ্ঞান
এই বিষয়গুলো হচ্ছে পলিমাটির মতো অল্প অল্প করে দেন, অল্প করে করার চেষ্টা করেন, তো দেখবেন যে একটা সময় অনেক কিছু জমে গেছে। আমার সাজেশন আপনি একটা কারেন্ট অ্যাফেয়ার পাবেন, তিনটা জিনিসই আপনারা একসাথে পাবেন, এবং এখানে এটা যদি আপনারা একটু মানে ইন্টারনেট দেখবেন যে ভার্সিটি শেষ হয়ে গেছে, অনেক বিরাট এক জ্ঞানের সাগর হয়ে গেছেন আপনি, ঠিক আছে না, বিদ্যার সাগর হয়ে গেছেন। সত্যি ভাই, এটা একটা নেটওয়ার্কের সমস্যা করতেছে একটু মনে হয়। এর মধ্যে বিশ্লেষণী দক্ষতা, বিশ্লেষণী দক্ষতার মতো এটা মাসলের মতো, আপনি এটা যত প্র্যাকটিস করবেন তত আপনার এই হ্যালো 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 নেটওয়ার্কে একটু সমস্যা হ্যালো, করতেছে ভাই। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? এখন ঠিক আছে ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কোন কোন পর্যন্ত শোনা গেছে? ওই যে সাজেশন গুলো শুনতে পাইনি। সাজেশন বলতে কি জানি বললাম? কোন সাজেশন মানে কোন একটা একটা বইয়ের নাম বলছি, তাই একটা বইয়ের নাম বলছি হ্যাঁ, বইয়ের ওইখান নাম থেকে। বলছেন কি? হ্যাঁ হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যালবাম, আচ্ছা। কারেন্ট অ্যাফেয়ার্স অ্যালবাম, হ্যাঁ, মোটা 500 পৃষ্ঠার বই, 500-600 পৃষ্ঠার বই, 1000 পৃষ্ঠা হতে পারে। ওই কারেন্ট অ্যাফেয়ার্স অ্যালবাম একটা কিনে ফেললে এই তিনটা জিনিসই আপনারা একসাথে পাবেন: সাধারণ জ্ঞান, সাম্প্রতিক দুনিয়া, জ্ঞান বিজ্ঞানের মানে মানে কি বলে, সায়েন্সের পাবলিক আর্টসের জ্ঞান পাবে, আর্টসের পাবলিক কমার্সের জ্ঞান পাবে, মানে একটা পুরো একটা একটা সেট। তো এটা যদি একটু প্রতিদিন মাথার কাছে রেখে প্রতিদিন 10 মিনিট করে পড়া যায় তাহলে পরে ভালো হবে, পরিমাটির মতো একটু একটু করে জমবে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে বিশ্লেষণী দক্ষতা। বিশ্লেষণী দক্ষতা হচ্ছে এইটা, এটা আমরা সামনে দেখবো, আমি আমি কিছু ছবি জোগাড় করছি। আম, যেমন বিশ্লেষণী দক্ষতার ক্ষেত্রে এটা হচ্ছে মাসলের মতো, বুঝছেন? এটা এটা যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত পরেরটা আরো ইজিলি পারবেন। যেমন ধরেন আমরা যদি 1 কেজি 1 কেজি করে উঠাই, 1 কেজি, 1 কেজির পরে 2 কেজি, 2 কেজির পর 3 কেজি, তাহলে দেখবেন যে 5 কেজি আপনার কাছে খুব কঠিন মনে হচ্ছে না। হ্যাঁ, খুব মানে, বা 5 কেজি 5 কেজি করে উঠাই, তাহলে 10 কেজি খুব বেশি কঠিন মনে হচ্ছে না। তাহলে বিশ্লেষণী দক্ষতা খুব ইম্পর্টেন্ট। এইটা মাসলের মতো, এটা একটু একটু করে বাড়াইতে হবে আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি সামনে মানে বিস্তারিত আলোচনা করব। আরেকটা হচ্ছে ম্যাপ দেখা, ম্যাপ খুবই ইম্পর্টেন্ট, এটা ম্যাপ দেখা। ম্যাপের বই তো অধিকাংশ ছাত্রের কাছে নাই। ম্যাপ দেখার কারণে যেটা হবে আপনার, আপনি মানে মানে কি বলা যায়, আপনার দুনিয়া বোঝা বা একটা জিনিস সহজে ক্যাচ করতে পারে, এটা একটা অন্য লেভেলে চলে যাবে। ম্যাপ দেখতে হবে, বুঝছেন? এবং ম্যাপ দেখার মধ্য দিয়ে এই জিনিসগুলা অনেক কিছু বুঝে ফেলা সহজ, অনেক কিছু মনে রাখা সহজ। যদি আপনি ম্যাপ দেখেন, অনেক অনেক এইগুলা অনেক কিছু আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি মনে রাখতে পারবেন ভিজুয়াল মেমোরির মাধ্যমে। তাহলে আমরা একটু দেখি সামনে। আহ, এটা আপনারা পড়ে নিয়েন। হ্যাঁ, মানে ওই যে আমি বললাম না, বিশ্লেষণী দক্ষতা, বিশ্লেষণী দক্ষতা ক্ষেত্রে কি কি দেখা হয় এগুলো একটু কিছু তাত্ত্বিক আলোচনা আছে, যারা পড়তে চান পড়তে পারেন। এই দেখেন, এই জিনিসগুলো হচ্ছে বিশ্লেষণী দক্ষতা। বিশ্লেষণী দক্ষতা কি দেখেন, এটা হচ্ছে কোয়েশ্চেন। হ্যাঁ, এরকম এরকম একটা ত্রিভুজ, ত্রিভুজের পরে দেখেন বড় ছোট একটা গোল্লা, এখানে দুইটা গোল্লা আছে, এটা হচ্ছে একটা সামুদ্রিক। এরপরের চিত্রটা কি হবে? এরপরের চিত্রটা হবে এইটা, ঠিক আছে? ত্রিভুজ, একটা বড় একটা ছোট, গোল্লা একটা বড় একটা ছোট, তাহলে এটা হচ্ছে, এটা ডি হচ্ছে অ্যান্সার, তাই না? মানে মনে হচ্ছে সহজ, হ্যাঁ, কিন্তু মানে এটা- এটা সহজ বলে বলে আসছি, এটা আরো কঠিন হয়, আরো কঠিন হয়, কিন্তু আপনি সহজগুলো ট্রাই করতে আস্তে আস্তে কি বলা হচ্ছে যে এই চিত্রটার মধ্যে কোনটার মধ্যে এই জিনিসটা আছে, মানে এই যে এটা ওই জিনিসটা আছে, তাই না? আর কোনটার মধ্যে কিন্তু এই এই বক্সটা পুরা নাই, এটার মধ্যে পুরোটা আছে। এবার দেখেন এইটা, এইটা এটা কি হবে? এ বি সি, এটার মধ্যে কোনটা অ্যাবনর্মাল, কে অ্যাবনর্মাল এটার মধ্যে, এটা বের করতে হবে। তাহলে এখানে দেখেন গোল্লাটা এখানে আছে, এরপরের চিত্রে ক্লকওয়াইজ ঘুরতেছে, ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ ঘুরতেছে, গোল্লাও ক্লকওয়াইজ ঘুরতেছে, এই দেখেন এইটা ঘুরে এখানে চলে আসছে, আর গোল্লাটা চলে আসছে এখানে। এরপর আবার ক্লকওয়াইজ ঘুরবে, এটা চলে গেছে এদিকে, এটা চলে গোল্লা এখানে। তাহলে ডিতে গিয়ে এটা চলে গেছে এখানে, এটা চলে গেছে এখানে, এখানে গিয়ে এই যে এটা এটা অ্যাবনর্মাল, এটা অ্যাবনর্মাল। এখানে কথা ছিল এইটা আসবে এইখানে,
তাই না? মানে এটা ঘোরার কথা ছিল, এই জায়গায় আসার কথা ছিল। এটা অ্যাবনর্মাল। এটা উপরে আসা মানে এইটা এরকম হওয়ার কথা ছিল, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম হয় নাই, অন্যরকম হয়ে গেছে। অতএব ই নাম্বারটা হচ্ছে অ্যাবনর্মাল। আচ্ছা, এবার দেখেন এটা, এই কোশ্চেনটা দেখেন, ইফ, ছবি বোঝা যাচ্ছে না? না, বোঝা যাচ্ছে তো। আচ্ছা, এটা দেখেন, যদি, কেন ছবি দেখা যাচ্ছে না কেন? স্ক্রিন শেয়ার ঠিক করা আছে আছে না? ভাই, আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এই দেখেন, যদি ইফ 1 2 3 3 2 5 স্ট্যান্ডস ফর এফ, তাহলে পরে এই সংখ্যাটা স্ট্যান্ডস ফর ক্লাউড, তাহলে এই সংখ্যাটার মানে কি হবে? যদি এইটার মানে হয় ফ্লাড, এইটার মানে হয় ক্লাউড, তাহলে এইটার মানে কি হবে? এটা আপনাকে বের করতে হবে। হুম, এটা দেখি তো কেউ অ্যান্সার করতে পারেন কিনা, কেউ অ্যান্সার করতে পারেন কিনা। এটার মানে যদি হয় ফ্লাড, এটার মানে যদি হয় ক্লাউড, তাহলে এটার মানে কি হবে? কে বলতে পারবেন? না না, এটা বুঝতে হবে, এটা এই অক্ষরটাকে কনভার্সন করা হয়েছে লেটারে। হ্যাঁ, এফ, এই তো সালেক বিন হুসাইন, সাদিক সাহেবের উত্তর ইয়ে, আহ, আচ্ছা, না না, সালেক বিন হুসাইনের উত্তরটাও কাছাকাছি গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা হয়েছে তাহমিদ, রাইট, রাইট অ্যান্সার। তাহমিদের উত্তরটা ঠিক আছে, হ্যাঁ। তার মানে ওয়ান মানে এফ, ওয়ান মানে এফ, তাহলে এখানে এফ হবে। থ্রি মানে ও, থ্রি মানে ও। এই যে এগুলো হচ্ছে মানে মনস্তাত্ত্বিক পরীক্ষা। হ্যাঁ, মানে এটা, এইগুলো আমি কিন্তু সহজগুলো আনছি, এগুলো কঠিন কঠিন হয়। হ্যাঁ, এই কঠিন কঠিন কঠিনগুলো এসে আসে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে, এবং এর ফলে আপনার চিন্তার দক্ষতা বাড়বে, চিন্তার দক্ষতা, প্রবলেমটা ধরতে পারবেন। যেমন এখানে প্রবলেমটা কি, প্রবলেমটা ক্লকওয়াইজ ঘুরতেছে, এইটুক ধরাটাই কাজ। হ্যাঁ, মানে এই বিষয়গুলো ধরতে পারবেন। যেমন ধরেন এটার কাজ কি, এটা একই জিনিস, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুটো আছে, এরপরে এটা এদিকে যাবে, এদিকে গেছে, ক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে এরপরেরটা কি হবে? এরপরেরটা হবে এইটা, বি, এরপরেরটা হবে বি। এগুলো একই রকম, কাছাকাছি। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা বুঝে ফেললাম যে এটা হচ্ছে মনস্তাত্ত্বিক দক্ষতাগুলো এইভাবে প্র্যাকটিস করতে হয়। এটা আজকে একটু দেরিতে ঘুমাইলেও সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা, এগুলো প্র্যাকটিস, ওই যে একজন বলছে, হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে ঠিক হবে, প্র্যাকটিস করতে করতে ঠিক হবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখি আমরা ম্যাপ। দেখেন, ম্যাপ দেখেন, আমি কি করছি দেখেন, আহ, আমি ম্যাপটা তৈরি করছি উদ্ভাসে যখন পড়াইতাম, উদ্ভাসের জন্য আমি এই জিনিসটা প্র্যাকটিস করছি। দেখেন, মানে এই যে এটা হচ্ছে যমুনা নদীর উৎপত্তি কোথা থেকে দেখেন, এই যে হিমালয়ের মানস সরোবর, সেখান থেকে যমুনা নদী চীন হইয়া, হ্যাঁ, এই যে ভারতের অরুণাচল প্রদেশ হয়ে, আসাম টাসাম হয়ে এই বাংলাদেশে ঢুকছে যমুনা। ঠিক আছে, যমুনা নদী। এখানে নাম হচ্ছে কি জানি, একটা নাম ভুলে গেলাম নামটা। ভারতের মধ্যে ঢুকে এটার নাম হয়েছে বরাক, নাকি না, বরাক না, সরি, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র। এরপর বাংলাদেশে ঢুকে যমুনা। এখানের নামটা আমি ভুলে গেলাম, বেশ মনে করতেছে না, যাই হোক। আবার দেখেন পদ্মার উৎপত্তি কোথায়, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, এই যে পদ্মা ভারতের মধ্যে দিয়ে গঙ্গা হয়ে 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 এই বাংলাদেশে আইসে এখানে ফারাক্কাবাদ, এখানে ফারাক্কাবাদ, এই যে এখানে আবার যে মেঘনা নদী, মেঘনা নদী হচ্ছে নাগামণিপুরের ঢালে উৎপত্তি হয়েছে, হয়ে ঢুকছে দিক দিয়া এই যে টিপাইমুখ বাঁধ। কর্ণফুলী নদীর উৎপত্তি মিজোরামের লুসাই পাহাড়, এই যে এখানে এসে পড়ছে। মানে এটা আমি জাস্ট এই যে বাংলাদেশের যে বড় বড় নদীগুলো আছে, বড় বড় নদীগুলোর একটা ম্যাপ তৈরি করছি, যাতে এটা দেখে একজন ছাত্র আর মুখস্থ করতে না হয়। এটা দেখলে সে বুঝবে যে কোথায় কি আছে না আছে, কোথায় কিভাবে আসছে না আসছে, সে বুঝে ফেলবে। ঠিক আছে। এখন এটা বিশেষ প্রশ্ন আসছিল যে ব্রহ্মপুত্র যমুনা নদী কোন কোন দেশ হয়ে ঢুকছে। তো এটা যে আজ দেখছে সে তো বুঝতেছে যে এটা চীনের মধ্যে আছে, এই ভারতের মধ্যে আছে, এবার বাংলাদেশের মধ্যে আছে। হ্যাঁ, ফারাক্কা নদী বাদ পদ্মা নদীতে। আচ্ছা, এবার দেখেন পাশেরটা, দেখেন পাশের ছবিটা দেখেন। এই ছবিতে আমি, এই ম্যাপটা আমি তৈরি করছি, উদ্ভাসের জন্য তৈরি করছিলাম। বাংলাদেশের সীমানা কোথায় কি আছে এটা বোঝা যাবে। দেখেন বাংলাদেশের সীমানা কোথায়, পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরে কি আছে, উত্তরে একটু পশ্চিমবঙ্গ আছে, আসাম আছে, মেঘালয় আছে। এই যে আসামের একটু দেখেন, এই যে আসামের বর্ডার দেখছেন, আসামের সাথে বর্ডার, মেঘালয়ের সাথে বর্ডার দেখছেন উত্তরে। তাহলে পূর্বে কি কি আছে, পূর্বেও দেখেন একটু আসাম আছে দেখছেন। তাহলে আসামটা উত্তরেও আছে, আসামটা পূর্বেও আছে। ত্রিপুরার সাথে বর্ডার আছে, মিজোরামের সাথে আমাদের বর্ডার আছে, এবং মায়ানমারের সাথে বর্ডার আছে, দক্ষিণে বঙ্গোপসাগর। এখন আরো করা যায়, এটা কোশ্চেন আসছিল আমাদের মেডিকেলে, যে নিচের কোনটি সীমান্ত জেলা নয়, সীমান্ত জেলা। তাহলে এখানে দেখেন সীমান্তের জেলাগুলো আমি লিখে দিছি, আপনি বুঝতে পারবেন যে কোন কোন জেলা সীমান্ত জেলা, কোন কোন জেলা সীমান্ত আছে আমাদের সাথে। এই যে সব আছে এখানে। ঠিক আছে না?
আচ্ছা, এই যে চট্টগ্রামের সাথে কিন্তু সীমান্ত আছে, দেখছেন? এটা কিন্তু ভুল হইতে পারে অনেকের। এই দেখেন চট্টগ্রামের সাথে একটু সীমান্ত আছে। হ্যাঁ, ফেনীর সাথে আছে, চট্টগ্রামের সাথে আছে, এটা খাগড়াছড়ি। অল্প একটু সীমান্ত চট্টগ্রামের সাথে। আচ্ছা, তাহলে এই যে ম্যাপের মাধ্যমে অনেক কিছু বুঝে ফেলা যায়। হ্যাঁ, ম্যাপের মাধ্যমে অনেক কিছু বুঝে ফেলা যায়। এইখানে দেখেন কত কঠিন একটা জিনিস ম্যাপের মধ্যে দিয়ে আমি বুঝাইছি। এই ব্লু কালার, ব্লু কালারগুলা ফ্রান্সের উপনিবেশ। ব্লু কালারগুলা ফ্রান্সের উপনিবেশ। সুতরাং এখানে এখানে এদের ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। আমাদের যেরকম ইংরেজি একটা ভাষা, ওদের এখন ফ্রেঞ্চ একটা ভাষা। এবং এদের মুদ্রার নাম হচ্ছে ফ্রাঁ। ফ্রাঁ, ফ্রাঁ, ফ্রাঁ। তাহলে এই প্রত্যেকটার মুদ্রা আলাদা করে মুখস্থ করার দরকার আছে? আপনি ম্যাপ দেখবেন, কারা কারা ব্লু কালার এটা মনে রাখবেন। আর এদের সবার একসাথে এদের মুদ্রা হলো ফ্রাঁ। শেষ। হ্যাঁ, এই দেখেন, এগুলো পর্তুগালের উপনিবেশ। লালগুলা ব্রিটেনের উপনিবেশ, লালগুলা। এবং এদের ভাষা ইংরেজি। এদের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড বা শিলিং। পাউন্ড বা শিলিং মনে রাখতে হবে আর কি। আচ্ছা, এখানে দেখেন আর্জেন্টিনা, প্যারাগুয়ে, বলিভিয়া, পেরু এগুলো সব ব্লু কালার। এরা সবাই স্পেনের উপনিবেশ। এদের ভাষা স্প্যানিশ। এদের মুদ্রার নাম পেসো সবার, মোরাললেস। অ্যাবনর্মালগুলো মনে রাখতে হবে, বাকিগুলো একবার সূত্রে ফেলা দিতে হবে। আর ব্রাজিল হচ্ছে পর্তুগালের উপনিবেশ, ব্রাজিলের ভাষা হচ্ছে পর্তুগিজ। ঠিক আছে, ব্যাস শেষ, কুল্লু খালাস। এইভাবে অনেক কিছু মনে রাখা যায়। দেখেন, রাশিয়া ভেঙে রাশিয়া ভেঙে মধ্য ইউরোপে কয়টা দেশ, সরি মধ্য এশিয়া, মধ্য এশিয়ার দেশগুলা, এটা এটা আমাদের কোশ্চেন আসছিল বিসিএসে, যে নিচের কোনটি মধ্য এশিয়ার দেশ নয়। হুম, রাশিয়া ভেঙে এই দেশগুলো হয়েছে কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া। এই যে এই কয়টা দেশ, এগুলো হচ্ছে মধ্য এশিয়া। ঠিক আছে না? ম্যাপ দেখে অনেক কিছু মনে রাখা যায়। হ্যাঁ, অনেক ইনফরমেশন মনে রাখা যায়। এটা বাংলাদেশের কোথাকার কি নাম? হ্যাঁ, যেমন হচ্ছে চট্টগ্রামের নাম ছিল আগে হরিকেল, তারপর নোয়াখালীর নাম ছিল সমতট, তারপর বরিশালের নাম ছিল চন্দ্রদ্বীপ, আমাদের যে খুলনা দক্ষিণবঙ্গ এলাকা এটার নাম ছিল বঙ্গ, রাজশাহী এলাকার নাম ছিল পুন্ড্র বা গৌড়। এগুলো এটা জাস্ট একটা ছবি দেখলে মনে রাখা যায় আর কি, কোনো ঝামেলা নেই। কি শ্রীহট্ট হচ্ছে সিলেটের নাম, শ্রীহট্ট। আচ্ছা, আর পশ্চিমবঙ্গ হচ্ছে রাঢ়। রাঢ়, দক্ষিণ রাঢ়, উত্তর রাঢ়, পশ্চিমবঙ্গ হচ্ছে রাঢ় মেইনলি আর কি। এরকম মানে অনেক কিছু মনে রাখা যায় আর কি। আচ্ছা, এখন আমরা একটু 5 মিনিট একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে আমরা ভাষাগত দক্ষতা নিয়ে আলোচনা করব। ভাষাগত দক্ষতা কিভাবে করা আমাদের নেওয়া করা দরকার। মোটামুটি আমি এখন 17 বাজে, আমরা 22-এ আবার একত্রিত হব ইনশাআল্লাহ। তাহলে আমাদের মোটামুটি একটা